আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। সময়ের এক অদ্ভুত নিজস্ব গতি আছে। রাজনীতির মাঠে সময় যেন কখনো কখনো এক প্রবল জাদুকরের মতো কাজ করে। যেখানে দৃশ্যপট বদলাতে খুব বেশি ক্ষণের কিন্তু প্রয়োজন হয় না। আমরা যারা রাজনীতির এই বিশাল ক্যানভাসের দিকে তাকিয়ে থাকি, তারা কিন্তু প্রায়শই ভাবি যে ক্ষমতার পালাবদল হয়তো কেবলই কিছু মানুষের জায়গা পরিবর্তন। কিন্তু একটু গভীরভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে বোঝা যায় এটি আসলে এক নিরন্তন বহমান নদীর মতো, যা তার নিজস্ব নিয়মে বাঁক নেয়, ভাঙে এবং নতুন করে গড়ে তোলে। এই যে সম্প্রতি আমরা বাংলাদেশের রাজনীতির মাঠে একটি অদ্ভুত কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ পরিবর্তনের হাওয়া দেখতে পাচ্ছি, তা নিয়ে আজকে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে, একটু দার্শনিক ভঙ্গিতে একটি আলোচনা করতে চাই। দেখুন, আপনারা যদি গত কয়েকদিনের ঘটনা প্রবাহের দিকে একটু শান্ত হয়ে দৃষ্টি নিবন্ধন করেন, তবে একটি বিষয় আপনাদের চোখের সামনে খুব স্পষ্ট হয়ে উঠবে। নির্বাচনের পরদিন থেকেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে, সেই পটুয়াখালী থেকে শুরু করে পঞ্চগড়, বরগুনা, হবিগঞ্জ কিংবা খোদ রাজধানীর বুকে ধানমন্ডির কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন বর্তমান সময়ে এক নতুন সমীকরণে আবারও জড়ো হচ্ছেন। দীর্ঘ একটি সময় যে কার্যালয়গুলো পরিত্যক্ত ছিল, তালাবদ্ধ ছিল, সেখানে হঠাৎ করে কিন্তু তালা ভাঙা হচ্ছে, ধুলো ঝেড়ে জাতীয় এবং দলীয় পতাকা তোলা হচ্ছে। এমনকি অনেক জায়গায় স্লোগানও শোনা যাচ্ছে। সদ্য ক্ষমতা হারানো এবং দৃশ্যত একটি নিষিদ্ধ দলের এত দ্রুত এই যে ফিরে আসার চেষ্টা, এটি কিন্তু কোনো সাধারণ বা বিচ্ছিন্ন ঘটনা নয়। রাজনীতির মাঠে কোনো কিছুই শূন্য থেকে তৈরি হয় না। এর পেছনে সব সময়ই কিছু অদৃশ্য সুতো কিন্তু কাজ করে থাকে। মজার ব্যাপার হলো এই যে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের একটি নীরব পুনরুত্থানের চেষ্টা চলছে। এর বিপরীতে আমাদের দেশের প্রধান বিরোধী শক্তি, বিশেষ করে বিএনপি এবং জামাতে ইসলামী, তারা কিন্তু এক অদ্ভুত এবং গভীর নীরবতা পালন করছে। সাধারণ চোখে এই নীরবতাকে হয়তো অনেকেই অনেকভাবে বিশ্লেষণ করতে পারে, কিন্তু রাজনীতির দর্শনে এই নীরবতাকে বলা হয় কৌশলগত প্রজ্ঞা। কেন বিএনপি বা জামাতের শীর্ষ নেতৃত্ব প্রকাশ্যে কোনো কঠোর অবস্থান নিচ্ছেন না? কেন তারা এই পুনঃজাগরণকে শুরুতে অঙ্কুরে বিনাশ করার জন্য রাজপথে কোনো আগ্রাসী ভূমিকা রাখছেন না? এর উত্তরটি কিন্তু লুকিয়ে আছে রাজনীতির বৃহত্তর স্বার্থ এবং আগামী দিনের হিসাব নিকাশের মধ্যে। দেখুন সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু জানেন রাজনীতিতে সম্পূর্ণ শূন্যস্থান বলে কিছু নেই। আপনি যদি একটি বৃহৎ রাজনৈতিক শক্তিকে জোর করে একেবারে নিশ্চিহ্ন করে দিতে চান, তবে সেই শূন্যস্থান পূরণের জন্য তৃতীয় কোনো শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে। বিএনপি হয়তো খুব ভালো করেই বুঝতে পারছে যে বহুদলীয় গণতন্ত্রের যে চর্চা, সেখানে আওয়ামী লীগকে একেবারে মাঠের বাইরে ঠেলে দিলে দীর্ঘমেয়াদে একটি রাজনৈতিক অস্থিরতা কিন্তু তৈরি হতে পারে। আর এই অস্থিরতার সুযোগ নিতে পারে অন্য কোনো মহল, যা দিন শেষে বিএনপির জন্যই হয়তো বুমেরাং হয়ে দাঁড়াতে পারে। অপরদিকে দেখুন, জুলাই গণ অভ্যুত্থান এবং সংবিধান সংস্কারের মতো মৌলিক বিষয়গুলোতে বর্তমান সময় কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে এক অদ্ভুত বিন্দুতে এসে দুই দলের অবস্থান যেন কোথাও কোথাও মিলে যাচ্ছে। এই যে নীরবে একটি সমঝোতার ক্ষেত্র তৈরি হওয়া, এটিই কিন্তু রাজনীতির সবথেকে বড় সৌন্দর্য এবং একই সাথে সবচেয়ে বড় রহস্য। এখন সবচেয়ে বড় যে প্রশ্নটি বর্তমান সময়ে মানুষের মনে ঘুরপাক খাচ্ছে, সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার তো একটি নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। তাহলে এই নিষেধাজ্ঞাটি আসলে উঠছে কিভাবে? আইনের চোখ দিয়ে দেখলে সরকার মূলত তিনটি বিকল্প নিয়ে ভাবছে বলে প্রতীয়মান হয়। প্রথম বিকল্পটি খুব সাধারণ। সরকার চাইলে যে কোনো সময় আরেকটি নির্বাহী আদেশ দিয়ে
এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে পারে। কিন্তু রাজনীতিতে এত সোজা পথে হাঁটা সবসময় কিন্তু বুদ্ধিমানের কাজ হয় না। এতে জনরোষের একটা সংখ্যা থেকে যায়। আরেকটি পথ হলো কেউ একজন আদালতে রিট করবেন এবং মহামান্য আদালত এই বিষয়ে একটি রায় দেবেন। কিন্তু সেটিও বেশ সময় সাপেক্ষ এবং এর ফলাফলও কিন্তু অনেকটাই অনিশ্চিত। তবে আরেকটি যে বিকল্প রয়েছে সেটি নিয়ে রাজনীতির অন্দরমহলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। সেটি কিন্তু দারুণ এক রাজনৈতিক মাস্টার স্ট্রোক। আপনারা যদি একটু আইনি প্রক্রিয়ার দিকে খেয়াল করেন, অন্তর্বর্তীকালীন সরকার ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী যে আইন, সেই আইনটিতে একটি অধ্যাদেশ জারির মাধ্যমে কিন্তু সংশোধন এনেছিল এবং সেই ক্ষমতা বলেই দলটিকে নিষিদ্ধ করা হয়। কিন্তু আমাদের সংবিধানের বিধান হলো, যখন নতুন সংসদের প্রথম অধিবেশন বসবে তার ৩০ দিনের মধ্যে এই সমস্ত অধ্যাদেশকে সংসদে পাশ করিয়ে আইনে পরিণত করতে হবে। আগামী ২৬শে ফেব্রুয়ারি যদি নতুন সংসদের অধিবেশন শুরু হয়, তবে ২৮শে মার্চের মধ্যেই এই অধ্যাদেশগুলোকে পাশ করাতে হবে। এখন বিএনপি যদি মনে করে যে তারা এই কালো আইনের দায়ভার নেবে না এবং তারা যদি সংসদে এটিকে পাশ না করায়, তবে কিন্তু স্বয়ংক্রিয়ভাবেই মার্চের শেষ দিকে এসে অধ্যাদেশটির তার কার্যকারিতা হারাবে। আর অধ্যাদেশ বাতিল হওয়া মানেই আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞাও বাতাসে মিলিয়ে যাওয়া। অর্থাৎ কেউ সরাসরি দায় নিল না, কিন্তু কাজটি অত্যন্ত সুনিপুণভাবে সম্পূর্ণ হয়ে গেল। এই যে পুরো নাটকীয়তা, এর পেছনে কিন্তু আরেকটি বড় অনুঘট কাজ করছে, আর তা হলো আসন্ন স্থানীয় সরকার নির্বাচন। আপনারা নিশ্চয়ই জানেন, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন খুব শিগগিরই অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপি খুব ভালো করেই জানে, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংকের একটি বিশাল অংশ কিন্তু নীরব থেকে অথবা পরিস্থিতি বিবেচনায় বিএনপির বাক্সে ভোট দিয়েছে। এখন স্থানীয় সরকার নির্বাচনে যদি আওয়ামী লীগ একেবারে অস্তিত্বহীন থাকে, তবে সেই বিশাল ভোট ব্যাংকটি কোথায় যাবে? তারা কি জামাতে ইসলামের দিকে ঝুঁকবে, নাকি অন্য কোনো স্বতন্ত্র প্রার্থীর দিকে যাবে? এই হিসাবটি মেলাতেই হয়তো বিএনপি চাইছে স্থানীয় সরকার নির্বাচনের আগেই আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্যটি নির্ধারিত হয়ে যায়। তারা চায় না যে তাদের নিজস্ব ভোট ব্যাংকে কোনো অনাকাঙ্ক্ষিত বিভাজন তৈরি হোক। আবার দেখুন, অন্যদিকে জামাতে ইসলামের কথা যদি বলি, জামাতে ইসলামীও কিন্তু একটি অত্যন্ত কৌশলী অবস্থানে রয়েছে। তারা জানে স্থানীয় পর্যায়ে অনেক জায়গাতেই তাদের সাথে আওয়ামী লীগের কিন্তু এক ধরনের অলিখিত বোঝাপড়া অতীতের ছিল। তাই এখন সরাসরি আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামলে সেটি তাদের জন্য হিতে বিপরীত হতে পারে। আবার তাদের জোটের অনেকেই কিন্তু মনে করছেন, বিএনপির এক ধরনের নীরব সম্মতি বা গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা এত সাহস করে কোনোভাবে কিন্তু কার্যালয় খোলার কাজগুলো করতে পারতেন না। তাহলে সব মিলিয়ে হিসাব কি দাঁড়ালো? সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন এক বিশাল দাবা খেলার বোর্ডে পরিণত হয়েছে। এখানে প্রতিটি চাল দেয়া হচ্ছে খুব মেপে মেপে। দুটি গোয়েন্দা সংস্থা কাজ করছে। তারা বর্তমান সময়ে দেখছে মাঠে আওয়ামী লীগের অবস্থান কেমন এবং নিষেধাজ্ঞা উঠে গেলে সাধারণ মানুষের মনস্তত্ত্বে এর কেমন প্রভাব পড়বে। রাজনীতির এই যে রূঢ় বাস্তবতা, এটি আমাদের শেখায় যে এখানে চিরস্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু নেই, আছে কেবল চিরস্থায়ী স্বার্থ। আগামী মার্চের শেষ নাগাদ আমরা হয়তো এই কুয়াশাচ্ছন্ন রাজনৈতিক দৃশ্যপটের একটি পরিষ্কার চিত্র দেখতে পাবো। সেই পর্যন্ত সময়ের এই খেলা, ক্ষমতার এই পালাবদলের নীরব প্রস্তুতি আমাদের কেবল পর্যবেক্ষণই করে যেতে হবে। কারণ সময় নিজেই তার সেরা বিচারক, আর ইতিহাস নিজেই নিজের পথ কিন্তু তৈরি করে নেয়। সুতরাং আওয়ামী লীগের জন্য সুসময় আসছে এবং আওয়ামী লীগের রাজনীতির জন্য সুসময় কিন্তু অপেক্ষা করছে। এখনকার মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন
এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।